এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। সমুদ্রের গর্জনের সঙ্গেই মিলে মিশে গেল এই পঙ্গক্তিগুলো। এক গভীর নিস্তব্ধতার সাক্ষী হয়ে রিচার্ড ধীরে ধীরে এগিয়ে এলিজাবেথের পাশে দাঁড়ালো। এলিজাবেথ অন্য এক জগতে হারিয়ে গেছে। বহুদিন পর এমন মুক্ত বাতাসে নিজেকে এভাবে উড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছে। চোখ বুজে হাত ছড়িয়ে নিজের অজান্তে আকাশের পানে চেয়ে ঘুরছে এলিজাবেথ। প্রশান্তি অনুভব করছে। রিচার্ডের দৃষ্টি এক মুহূর্তের জন্য ভঙ্গ হলো না। কোনো কথা বলল না, কোনো বাধাও দিল না, বরং তৃষ্ণার্ত চোখে চেয়ে রইল মনোমুগ্ধকর দৃষ্টিতে। হঠাৎ চোখ মেলল এলিজাবেথ। মুহূর্তে রিচার্ড মুখ ফিরিয়ে নিল, ধরা পড়ার আগেই নিজেকে আড়াল করে। ঠোঁট কামড়ে মুচিয়ে হাসল এলিজাবেথ। ঘাড় ঘুরিয়ে আশপাশ দেখে নিল। সত্যি এই সীমানা পর্যন্ত কেউ নেই। মনের আনন্দে নিজের অজান্তে এই গলা ছেড়ে ডাকলো এলিজাবেথ, টুকি। রিচার্ড ঠোঁট কামড়ে হাসি চেপে ধরল, কিন্তু অভিব্যক্তি কিছুই প্রকাশ হতে দিল না। গভীর মুখে ফিরল, চোখের ইশারা কিছু বলতে যেতে আবার বলি দৌড় দিল এলিজাবেথ সমুদ্রের কিনারার ধরে। কপাল কুচকালো রিচার্ড, বিরক্তির সুরে বলল, এসব আমার দ্বারা সম্ভব নয়। টুকি না বললাম। এবার এলিজাবেথ পেছন ফিরে বাচ্চাদের মতো মুখ করে আবার বলল, প্লিজ, টুকি প্লিজ। পরেই হাসতে হাসতে দৌড় দিল সামনে। কি হলো রিচার্ডের সে নিজেও জানে না। হঠাৎ পা ছুটতে শুরু করলো সমুদ্রের ঢেউয়ের গর্জন আর বাতাসের তারে এলিজাবেথের পিছু নিল। তাদের চুল পোশাক বাতাসে উড়ছে আর অনুভূতি যেন ক্রমশ আরো গভীর হয়ে উঠেছে। লম্বা পা ফেলে খুব বেশি সময় লাগলো না এলিজাবেথকে ধরতে। হঠাৎই পেছন থেকে এলিজাবেথের কোমর জড়িয়ে ধরলো রিচার্ড। শক্ত আর মোলায়েম সেই স্পর্শে এলিজাবেথের ভেতরটা কেঁপে উঠল। তরঙ্গের মতো শিহরণ বই গেল সারা দেহে। রিচার্ডের শক্ত হাত ধরে চেপে ধরল, নিজেকে শূন্যে ভাসতে অনুভব করলো। ঘূর্ণির মতো চারপাশ দিগন্ত হারিয়ে যেতে লাগলো। ছোটে এক চঞ্চল মুক্তির হাসে। এই মুহূর্তটা যেন সমুদ্রের বিশালতার মতোই সীমাহীন। রিচার্ডের হৃদয়ে শব্দহীন প্রেমের স্পর্শ। এলিজাবেথ নতুন এক জগতে প্রবেশ করলো। হঠাৎ ঘূর্ণির মধ্যে এলিজাবেথের চোখ আটকে গেল রিচার্ডের সমুদ্র নীল দৃষ্টিতে। থমকে গেল রিচার্ড, থেমে গেল দৃষ্টি। নীল সেই চোখে এক গভীর শুষ্ক মরুভূমির ছোঁয়া, যেখানে মিশে আছে অস্ফুট আবেগের জোয়ার। মুহূর্তটি থেমে রইল এক চিরন্তন নিস্তব্ধতায়। আকস্মাৎ রিচার্ডের হাত আলগা হয়ে গেল। এলিজাবেথের নগ্ন পা নেমে এলো সাদা বালিতে, কিন্তু এই স্থিরতাও টিকল না। হঠাৎ রিচার্ড হ্যাঁচকা টানে ওকে নিজের দিকে ঘুরিয়ে নিল। এলিজাবেথ ভ্রান্ত দৃষ্টিতে তাকালো, কিছুই বুঝতে না পেরে সরতে চাইল। তার আগে রিচার্ডের হাত কোমরে শক্ত হয়ে চেপে বসে গেল। ওকে এতটাই কাছে টেনে নিল যেন কোনো ফাঁক ফোকর নেই তাদের মাঝে। রিচার্ডের নীল চোখের দৃষ্টিতে আপাতত নেই কোনো হিংস্রতা, নৃশংসতা, আছে শুধু কাছে পর তীব্র আকাঙ্ক্ষা। এলিজাবেথ ছটফট করে পা নাড়াতে গেলে রিচার্ড নিজের পা হাঁটু অবধি তুলে ওর পা পেঁচিয়ে ধরল, অপর হাত দিয়ে জাপড়ে ধরল ওর কোমল কৃপা। কোনো আগাম সতর্ক সংকেত ছাড়াই উষ্টে কামড়ে ধরল এক ঝড়ের মতো। হঠাৎ বন্য তীব্রতা এলিজাবেথের শ্বাস আটকে এলো। চোখ মুখে কুচকে রিচার্ডের কোট খামচে ধরল। নিজেকে মুক্ত করার চেষ্টা করেও সেই স্পর্শের গভীর আবেগে ডুবে যাচ্ছে। বাতাসের গর্জন আর সমুদ্রের ঢেউগুলো যেন তাদের এই মুহূর্তকে সাক্ষী রেখে চুপ হয়ে গেল। তুমি দূরে ছেড়ে সময় এতটা কষ্ট পেতে হয়নি, যতটা কাছে পেয়েও পেতে হচ্ছে। কালো সানগ্লাসের আড়ালে লুকানো চোখ থেকে এক ফোঁটা অশ্রুবিন্দু গড়িয়ে পড়ল সাদা পাঞ্জাবির বুক পকেটে। এই মরণশীল যন্ত্রণা নিস্তব্ধতার সাক্ষী হয়ে থাকতে পারল না আর। দ্রুত পায়ে গিয়ে গাড়ির দরজায় খুলে বসলো ভেতরে। রেয়ান তাকবীরের মনের অবস্থা অনুভব করতে পেরে কোনো কথা না বলে গাড়ি ঘুরিয়ে মুহূর্তে স্থান ত্যাগ করল। রিচার্ড ছিল বরাবরই চতুর, শীতল, অথচ তীক্ষ্ণ। রিচার্ড জানতো তাকবীর সেন্ট মার্টিনে এসেছে অফিসের কাজে, তাই তো সময় বুঝে পরিকল্পনা করেই এই রাস্তায় নিয়ে এসেছে এলিজাবেথকে। কক্সবাজার যাওয়ার সহজ পথ এড়িয়ে তাকবীরকে পোড়ানোর জন্যই এই পথ বেছে নিয়েছিল রিচার্ড। সে আসছে অন্য কারোর সাথে, অথচ আমার হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে। কিন্তু আমি তো তাকে ভালোবাসি, তবুও তার খুশিতে আমার এত কেন হিংসা হচ্ছে?
রেয়ান প্রত্যুত্তর করল না, তার কাছে এই জবাব নেই। তাকবীর ভগ্ন হৃদয় চেয়ে আছে বাইরে, দৃষ্টি নির্জীব, চোখে চকচকে জল। কি ব্যাপার? এটার আবার কি হলো? গান চালু হচ্ছে না কেন? তাকবীর সামনে তাকালো। রেয়ান বারবার ব্লুটুথ গান বাজাতে চাইছে, তবে হচ্ছে না। পিছেল হাসলো তাকবীর। এটাও বোধ হয় ওর মতোই ভেতরে ভেতরে নিঃশেষ হয়ে যাচ্ছে। ওটার কি প্রয়োজন? আমাকে বললে তো আমি গান শুনি। বুক ভরে নিঃশ্বাস নিয়ে নিল তাকবীর, অতঃপর হাহাকার মেশানো স্বরে সুর তুলল। তোমায় ছোঁয়ার ইচ্ছে আমায় ভীষণ পীড়া দিচ্ছে, বলো কবে ছুতে। আপনি জানলেন কিভাবে আমি ওই জঙ্গলে আছি? পৃথিবীর যেই প্রান্তেই তুমি থাকো না কেন আমি সেখানেই থাকবো। কিভাবে জানো? কারণ আমি তোমার ওখানে বসবাস করি। রিচার্ড এলিজাবেথের বৃক্ষপথের দিকে ইশারা করে বলল। সেখানে হঠাৎই তীব্র চাপ অনুভব করলো এলিজাবেথ। মানে? রিচার্ড কোনো উত্তর দিল না, সমুদ্রের দিকে স্থির দৃষ্টি করে বসে রইল। ওরা পাড়ে বসে আছে। রিচার্ডের সমুদ্র নীল চোখ আটকে আছে ঢেউয়ের ওপরে, আর এলিজাবেথের দৃষ্টি থেমে আছে রিচার্ডের উপর। আকস্মাৎ এলিজাবেথ নীরবতা ভেঙে পড়ল। আপনাকে আজ একটু বর্ণনা করি। রিচার্ড চমকে তাকালো, ছোটের কোণে এক চিলতে বিদ্রুপ হাসি এনে পড়ল। এত সৌভাগ্য হলো বুঝি আমার। করি না। ওকে প্রিন্সেস। আজ ঘৃণিত দৃষ্টি ছাড়া তাকালো এলিজাবেথ, কোনো জড়তাবিহীন সাবলীল ভাবে বলতে থাকলো। ঘন কালো সিল্কের মতো মসৃণ চুল, চওড়া তামুকের মতো কপাল যেন শক্ত পাথরের তৈরি, সমুদ্র নীল চোখ গভীর আর মুগ্ধতার অতল, খাড়া নাক, তীক্ষ্ণ জলাইন, গালে কাটা দাগ, থুতনিতে ঢেউয়ের মতো মোলায়েম ভাঙা, ভ্রুদের মাঝে হালকা এক ভাঁজ, যেন চিন্তা আর দৃঢ়তার মিশ্রণ, কালচে ঠোঁট, শক্ত অথচ রহস্যময়, আকর্ষণীয় আকর্ষণীয় অ্যাডামস অ্যাপল, তাল গাছের মতো লম্বা শরীর, দৈত্যের মতো শক্তিশালী করণ, হাত দুটো যেন ডাইনোসরের পাখা, হাতের রগগুলো ফুটন্ত পানির মতো সবসময় টকবক করে, পায়ের গড়ন এমন যে মনে হয় লোহার রড দিয়ে জোড়া লাগানো, শরীর জুড়ে দলা দলা মাংস, হাঁটার স্টাইল অ্যানাকন্ডার মতো, কণ্ঠ বাজ পাখির মতো। রিচার্ডের অভিব্যক্তি একটু বদলালো না, শুধু একটু নাক কুচকে মৃদু গলায় বলল। আমার চাঁদটা কি তোমার পছন্দ হয়নি রেড? ওটা নিয়ে কিছু বললে না তো। চাঁদ মানে? রিচার্ড চোট কামড়ে শুধু নাচাতে নাচাতে বলল। ইউ ডোন্ট নো দ্যাট রেড? মেয়েদের চাদরের সৌন্দর্য থাকে তাদের ঠোঁটের হাসিতে, কিন্তু আমাদের পুরুষদের চাঁদের মতো কার্যকারিতা থাকে একটু নিচে। বলেই চোখ টিপল রিচার্ড। কথার মানে বুঝতে পেরে থতমত খেয়ে যায় এলিজাবেথ, সঙ্গে সঙ্গে ঘাড় ঘুরিয়ে অন্যদিকে ঘুরে যায়। এবার আমি করি। এলিজাবেথ না ঘুরিয়ে বলল। কি? তোমার স্বর্গ সুখ রূপের বর্ণনা। এলিজাবেথ উৎসুক চোখে রিচার্ডের দিকে ফিরল। কিছু বলার আগে রিচার্ড আলতো করে হাত বাড়িয়ে দিল, আঙুলগুলো এলিজাবেথের চুলে ছুঁয়ে গিয়ে ধীরে ধীরে বলল মায়া। তারপর ছুলো কপাল, মৃদু স্বরে আওড়ালো মায়া। ঠোঁট ছুঁয়ে আরো গভীর হয়ে আওড়ালো মায়া। অতঃপর চোখ, নাক, গাল সবটুকু স্পর্শ করে রিচার্ডের কণ্ঠে যেন ছড়ে পড়ল। মায়া আর মায়া। শেষে ওর গভীর নীল চোখ এলিজাবেথের পা থেকে মাথা পর্যন্ত একবার দৃষ্টিতে জড়িয়ে নিল, পরপর দৃঢ়কঞ্চে শুধালো মায়া। মায়া, পুরোটাই মায়া। ক্ষণিকের জন্য স্তব্ধ হয়ে গেল এলিজাবেথ। ওকে আরো স্তব্ধ করে দিতে রিচার্ড করে বসলো আরেক কাণ্ড। ওর তবদা খাওয়া চেহারা দেখে স্মিত হেসে আলতো করে ওর নাক চিপে দিল। এলিজাবেথের ভেতরে যেন ঝড় বয়ে গেল। তনু মনে এক পুলকের ঢেউ ছড়িয়ে পড়ল। মনে হলো পেটে যেন অজস্র প্রজাপতি একসঙ্গে উঠতে শুরু করেছে। বুকের ভিতর ঝিম ঝিম শব্দ থামছে না। রিচার্ডও কেমন জানি হয়ে গেছে। এই মেয়ে সংস্পর্শে এলেই ওর এলোমেলো চুলগুলো আরো এলোমেলো করে দিয়ে বিড়বিড় করে আওড়ালো। উঠে যাবে চাঁদ আর ফুটে যাবে ফুল, দিলে দিলে চোখ তুই খুলে যাবে চুল। এলিজাবেথের চোখে বিস্ময়কর মুগ্ধতা, অবাক করে বলে আপনি গানও গাইতে পারেন? তাহলে ভালো মানুষের গানের গলাও আপনার মতো খুব সুন্দর। চিবুক শক্ত হয়ে এলো রিচার্ডের।
গৌরবর্ণের শিরা উপশিরাগুলো স্পষ্ট দৃশ্যমান হয়ে উঠল। তাৎক্ষণিক লক্ষ্য করে এলিজাবেথ ঠোঁট কামড়ে হেসে চোখ ছোট ছোট করে হিসিসি আওড়ালো। আর ইউ ফিলিং হিংসা মিস্টার কায়নাত? জেলাসি? আমার জেলাসি এত সস্তা না, যাকে তাকে নিয়ে হয় না। মাইন্ড ফাকিং ফুল। ওমা, ওই ছেলেটা কি হ্যান্ডসাম! জ্বরের বেগে ছাপিয়ে পড়ল রিচার্ড। এলিজাবেথের কঞ্চনালি ধরে বালির সঙ্গে চেপে ধরল। সমুদ্র নীল চোখে দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুপাত। চিবিয়ে চিবিয়ে বলল, এই আল্লাহর বান্দি, এই আমার দিকে তাকা। তোর চোখের মনির সাইজ দেখতে চাই আমি। কত বড় সাহস তুই আমাকে রেখে অন্য কারোর দিকে তাকাচ্ছিস? ভয় বা কান্না পাওয়ার বদলে ফিক করেই হেসে দিল এলিজাবেথ। প্রিয় কুচকানো রিচার্ড আশপাশ তাকিয়ে দেখলো দৃষ্টি সীমানার ভেতরে কেউ নেই। সবটা বুঝতে পেরে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে গেল। এলিজাবেথ হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। এই মাত্র না বললেন আপনি জেলাস না? উত্তর দেয় না রিচার্ড। ক্রোধে পায়ে গতি বাড়ায় এলিজাবেথ ছুটল পিছু পিছু। রিচার্ড দুটি দৃশ্য আমাকে খুব চমকে দেবে, পাশাপাশি হয়তো খানিকটা আনন্দেও ভাসিয়ে নিয়ে যাবে। এক, আপনার মুখে হাসি। দুই, আপনাকে কালো ব্যতীত অন্য পোশাকে দেখা। থেমে গেল, গভীর দৃষ্টিতে তাকিয়ে ভারী কণ্ঠে বলল, কাউকে খুশি করার জন্য রিচার্ড কায়নাত কখনো মিথ্যা বা ছলনার আশ্রয় নেয় না। এলিজাবেথ জেদি স্বরে বলে। আপনি সবসময় এমন ভিলেনের ভাব নিয়ে থাকেন কেন? রিচার্ড পাকা হাসল। বিকজ আই এম। সবাই তো হিরো হতে চায়, আপনি ভিলেন হতে গেলেন কেন? মুহূর্তে রিচার্ডের চোখে আগুন জ্বলে উঠল, কণ্ঠে চাপা ক্ষোভ। বিকজ ভিলেন্স আর নট বর্ন, দে আর মেড। কি ছিল আপনার বিষাক্ত অতীতে যে এই পথ বেছে নিলেন? চাপা জিনিস চাপা থাকতে দে লিচান। উপরে উঠে আসলে সহ্য করতে পারবি না। এমনি হৃদয়টা পাথরের মতো শক্ত, এমনি হয়নি। জানতে চাই আমি আপনার অতীত, প্লিজ এড়িয়ে যাবেন না। রিচার্ড রক্ত গরম চোখে তাকালো এলিজাবেথের দিকে। এলিজাবেথ দমল না। কিসের এত ভয় আপনার মুখ খুলতে? চিৎকার করে উঠল রিচার্ড। আমার ভয় আমার দুর্বলতা। আমি চাই না কেউ জানুক আমি দুর্বল। সবাই শুধু জানুক আমি অমানুষ, পাথরের মতো শক্ত। হৃদয় নেই আমার, কীটের থেকেও নিকৃষ্ট আমি। কখনো প্রকাশ্যে না আসুক আমার দুর্বলতা, আমার অতীত। যেদিন আসবে সেদিন থেকে নিঃশেষ হয়ে যেতে থাকবো আমি। আমি জানতে চাই। এলিজাবেথ কথা পুরোপুরি অগ্রাহ্য করে গেল। রিচার্ড উল্টো স্বর পাল্টে চোখ টিপে বলল, ওয়েদার জোস, ওই ঝোপটাই গেলে হয় না? গমগমে স্বর ভেসে এলো। একইভাবে গমগমে পায়ে উল্টো পথে হাঁটা ধরল রিচার্ড। চোখ কামড়ে হাসি চেপে পিছু নিল। রেড স্টপ। থামেন এলিজাবেথ, রাগে গিজগিজ করছে। আই সেইড স্টপ ইউ ফাকিং রেড। বাহ, রক্ষিতার জন্য দেখছি হেভি টান। কর্ণপাত হওয়ার সঙ্গে সঙ্গে রিচার্ড ঝড়ে বেগে ছুটে গিয়ে প্রথমে এলিজাবেথকে বুকের সঙ্গে চেপে ধরল। মৌমাছির মতো জেগে ধরেছে ওদের কতগুলো ঘাতক প্রহরী চারিদিক থেকে। সকলের হাতে অস্ত্র, তাক করে আছে ওদের দিকে। রিচার্ড রক্ত গরম চোখে তাকায় ওদের দিকে। সকলের ঠোঁটে বিচ্ছিরি হাসে। এলিজাবেথের গা খিনখিন করছে, ভয়ে লেপ্টে আছে পাথরের মতো শক্ত বৃক্ষ পচে। তোদের বাপ কাদের পাঠিয়েছে? রিচার্ডের কথা খুবই মজা নিয়ে হাসলো একজন। এলিজাবেথের দিকে ক্রুদৃষ্টি দিয়ে হিসিয়ে বলল, ভাগ্যিস এসেছিলাম, না হয় এই লাজুক সৌন্দর্যের রাজ সাক্ষী হতাম কিভাবে। ভয়ার্ত কম্পনে প্রকম্পিত আড়ষ্ট মেয়েটাকে পাঁজরের সাথে আরো শক্ত করে চেপে ধরল রিচার্ড। চোখে জ্বলে ওঠা অগ্নিগর্ভ কঞ্চে গর্জন মুখর চিৎকার। তোরা আন্দাজও করতে পারছিস না কথাটা বলে নিজেদের জন্য ঠিক কতটা ভয়াবহ মৃত্যু ডেকে নিয়ে এসেছিস। মরবি তো এখন তুই, তারপর এই সুন্দরীর সৌন্দর্য উপভোগ করব আমরা সবাই। আমার নামে দলিলকৃত সৌন্দর্যের আকাঙ্ক্ষা করা তো দূর, চোখ তোলাও মহাপাপ। যেই সৌন্দর্য আমার জন্য ধার্য তা রক্ষা করাও আমার জন্য অনিবার্য। প্রলয়ের আগামী বার্তার বিপরীতে শিকারীদের নির্মম দৃষ্টি, প্রচণ্ড প্রতিশোধ স্পৃহা, কণ্ঠে চেঁচিয়ে বিস্ফোরণের ধ্বংস স্পৃহা সকলের মাঝে ছড়িয়ে দিল রিচার্ড। অতঃপর তীক্ষ্ণ খাতে পেছন দিয়ে এলিজাবেথের হাঁটুর জয়েন্ট বরাবর আঘাত করল। সঙ্গে সঙ্গে হাঁটুর নিচে গেড়ে বসে পড়ল এলিজাবেথ। তৎক্ষণাৎ শুরু হয় রণক্ষেত্রের গর্জন। বাতাসে বাতাসে
ভাসতে থাকে বিস্ফোরণের আওয়াজ। নিস্তব্ধ মৃত্যু ঘণ্টার মতো রিচার্ড আততায়ী পরিকল্পনা মাফিক কোটের অন্তরালে আচ্ছাদিত দুই পকেটের থেকে গান বের করে নির্ভুল নিশানায় পরম আঘাত হানতে থাকে সকলের উপর। অতর্কিত আক্রমণের আতঙ্কিত প্রতিক্রিয়া দেখানোর আগেই বুলেটের ঝাঁজ গিয়ে ছিন্নভিন্ন করে দেয় তাদের অভ্যন্তর। অমোঘ বিধ্বংসী নির্ভীক প্রতিরোধের নরক যন্ত্রণাময় আর্তনাদে লুটিয়ে পড়তে থাকে একে একে ঘাতক প্রহরী। চারিপাশে শুধু বেদনার কনকটময় সুর আর ছিন্নভিন্ন ধ্বনি। কমে এসেছে শত্রুর সংখ্যা, তবুও রিচার্ডের চোখে আগুনের বৃত্ত, ধ্বংসের প্রলেপ এখনও তার হাতে। এবার বাকি রইল শুধু সেই লোকটা যে এলিজাবেথকে নিয়ে বাজে কথা বলেছিল। হাত থেকে গান ফেলে দিল রিচার্ড, বালির সাথে চেপে ধরে বুকে হাঁটু গেড়ে বসে ক্ষোভপূর্ণ বিদ্যুৎ বেগে আক্রমণ করতেই থাকে। একের পর এক রক্তে সিক্ত হয় সাদা বালি। লোকটা গলা হতে নির্গত কর্কশ গঙ্গানির শব্দে দুর্বল গলায় উচ্চারণ করল, শালা, সামান্য একটা রক্ষিতার জন্য এত লড়াই? সাইরেনের হুঙ্কারের মতো হুঙ্কার দিয়ে কাঁপন ধরালো তাণ্ডবীয় স্বরে চিৎকার করে উঠল রিচার্ড। বউ হয় আমার। আর এক মুহূর্ত সময় নিল না রিচার্ড, ভয়ানক মৃত্যুর কোলে ঠেলে দিল লোকটাকে। হাত থেকে ঝরা রক্ত ঝরে উঠে দাঁড়াতেই সম্মুখীন হতে হলো এলিজাবেথের নিস্তব্ধ বিস্মিত ভেজা দৃষ্টিতে। শাসি এক থাপা বসালো চোয়ালে, কানের পাশটায় ভোবো করে উঠল। সঙ্গে সঙ্গে ঢলে পড়ল এলিজাবেথ, তবে বালি তাকে স্পর্শ করতে পারল না। চেতনা ফিরতেই নিজেকে নরম তুলতুলে বিছানা অনুভব করল এলিজাবেথ। মস্তিষ্ক সজাগ হতে তখন মারামারির কথা মনে পড়ে গেল। দরদরিয়ে উঠতে চাইল, তবে একটা শক্ত হাত ওকে আবারও চেপে বিছানায় শুয়ে দিল। এলিজাবেথ চোখেতে সামনে তাকালো, দেখতে পেল রিচার্ডকে। চোখের দৃষ্টি এখনো স্পষ্ট হয়নি, তখন চরের তোরটা এতটাই মারাত্মক ছিল যে এখনো কানের পাশে ভোবো করছে। এলিজাবেথ আশপাশ তাকালো, না, সে ফার্ম হাউসে আছে। আপনি কেন আমাকে এভাবে স্টক করছেন? এসব সিলি জিনিস রিচার্ড কায়নাতের সাথে যায় না। দোয়া উড়াতে উড়াতে জবাব দিল রিচার্ড। এলিজাবেথের পেটের ভিতর মোচড় দিয়ে উঠল, দুর্বল শরীর ছুটে গেল বাথরুমে। হতবিহ্বল রিচার্ড, সেও পেছন পেছন ছুটে গেল। এলিজাবেথ কমোডের উপর হয়ে গড় গড় করে বমি করছে। রিচার্ড কেমন জানি অস্থির হয়ে উঠল, ছটফটিয়ে গিয়ে পেছন থেকে এলিজাবেথের চুলগুলো আগলে ধরলো এক হাতে, অপর হাত রেখেছে পিঠে। তার অমানবিক মন জানে না কি করতে হবে বা কিভাবে এই মুহূর্তে একটু কমফোর্ট দেওয়া যায়। পেট একদম খালি হয়ে এলো। কমোডের উপরেই ঝুঁকে হাঁপাতেই থাকে এলিজাবেথ। অস্থিরতা আরও বাড়ল। রিচার্ড এলিজাবেথকে টেনে সোজা করে চিবুক শক্ত করে চেপে ধরল। আল্লাহ, বান্দি জীবনে আসার পর থেকে একেবারে জ্বালিয়ে পুড়িয়ে মারছিস। থেমে চিবিয়ে চিবিয়ে বলল, কুত্তার বাচ্চা, তোর কি হয়েছে? শরীর খারাপ? আগে বলিসনি কেন? কবে থেকে এমন হচ্ছে বল আমায়। কোথায় কষ্ট হচ্ছে তোর? চোয়ালে চেপে ধরার কারণে কিছু বলতে পারল না এলিজাবেথ। রিচার্ডের ভেতরে অস্থিরতার ক্রোধ মিশ্রিত স্বরে উদ্গীরণ হচ্ছে। কি হলো, কথা বলছিস না কেন? কবে থেকে এমন হচ্ছে? এই আমার দিকে তাকা। তুই কি ঠিকমতো খাওয়া দাওয়া করিস না? কুত্তার বাচ্চা, তোর পছন্দের সব খাবার পাঠানো হচ্ছিল প্রতিনিয়ত। ছাড়ুন। ছেড়ে দিল রিচার্ড। আরো জোরে জোরে হাঁপাচ্ছে এলিজাবেথ। রিচার্ড এবার ওর দু হাত আঁচলে চেপে ধরল। এলিজাবেথের মুখ চোখে উদ্বিগ্নতা স্পষ্ট। এলিজান, তোর কি হয়েছে? নিশ্চুপ এলিজাবেথ। কি হলো বল, কোথায় কষ্ট হচ্ছে? আপনার গা থেকে আসা সিগারেটের গন্ধে গা ঘিন ঘিন করছে আমার। আবারও চোয়াল শক্ত করে চেপে ধরল রিচার্ড। হুঙ্কার তুলে বলল, এটা এতক্ষণ বলা যাচ্ছিল না ইডিয়েট? তোর মুখ কেন দেওয়া হয়েছে? শুধু কি আমাকে গালাগালি আর অভিশাপ দেওয়ার জন্য? হুম। এলিজাবেথকে কোলে তুলে নিল রিচার্ড। ওকে বেডে শুইয়ে দিয়ে সঙ্গে সঙ্গে বাইরে বের হয়ে যায়। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসলো, হাতে জামা কাপড়। এলিজাবেথ ভ্রু কুঁচকালো, তবে সেদিকে ভ্রুক্ষেপ না করে রিচার্ড চলে গেল বাথরুমে। বেরিয়ে এলো কিছুক্ষণের মধ্যে শাওয়ার নিয়ে। এলিজাবেথ অবাক হলো, মনে অনেক প্রশ্ন আসলো। দুর্বলতার জন্য করে উঠতে পারল না। রিচার্ড মাথা থেকে তাওয়াল ছুঁড়ে ফেলে এসে এলিজাবেথকে আবার কোলে তুলে নিল। বোরকে গিয়ে শার্টের কলার খামচে ধরল এলিজাবেথ। এ কি করছেন? কোথায় নিয়ে যাচ্ছেন? দরজার দিকে যেতে যেতে প্রত্যুত্তর করল রিচার্ড। হসপিটালে। কেন? কারণ তুমি সিক। আরে আজব কিছু হয়নি আমার, ঠিক আছে আমি।
নামান আমাকে প্লিজ। নামায় না রিচার্ড, উল্টো শাসিয়ে বলে। খবরদার রেড, রিপোর্টে উল্টাপাল্টা কিছু আসলে তোকে জিন্দা খবর দিব আমি। আরে আমি সুস্থ আছি, আমাকে নামান প্লিজ, আমি ঠিক আছি বললাম তো। অনেক জোরাজুরির পর নামিয়ে দিল রিচার্ড। ওকে বেডে শুয়ে দিয়ে পুরো রুম ফ্রেশনার স্প্রে করে দিল। অতঃপর এসি টেম্পারেচার কমিয়ে এলিজাবেথের দিকে তাকালো। আর কোন স্মেল আসছে? এলিজাবেথ মাথা নাড়ল। রিচার্ড গিয়ে পাশে বসল। কিছু বলার আগেই শোনা গেল এলিজাবেথের ভেজা স্বর। কেন ঝড়ের মতো ফিরে আসছেন আমার জীবনে বারবার? এলিজাবেথের কবজি শক্ত করে ধরে নিচের দিকে টেনে নিল রিচার্ড। চোখে এক অদ্ভুত জ্বালাময় শিখা। গভীর স্বরে বলল, কারণ তোকে দেখলেই যে এখানে বুকের মাঝখানে ওর হাত চেপে ধরে বলল। টিপ টিপ শব্দ ওঠে, এটা কি আমার দোষ? এলিজাবেথের হাতটা কেঁপে উঠল। অনুভব করলো এই শক্ত বুকের ভেতরে অস্বাভাবিক ওঠানামা। হাত ছাড়িয়ে নিয়ে তীক্ষ্ণ স্বরে আওড়ালো, কি করলে মুক্তি পাবো আপনার থেকে? রিচার্ড হেসে উঠল। হাসির মাঝখানে যেন ঝড়ের শব্দ, কিন্তু কণ্ঠে ছিল আকুলতা। এলিজাবেথ চল একসাথে মরে যাই, তাহলেই তুই মুক্তি পাবি। পাপির সাথে মরলে যে আমিও পাপী হয়ে যাব। এর গলা তীক্ষ্ণ হলেও ভেতরে টলমল ভাব লুকাতে পারল না। রিচার্ড গভীর চোখে তাকে খাদ্যত কঞ্চে বলল, এলি জান, তো কর না একটু পাপ। নিয়ম ভাঙতে ভয় কিসের? চল এক পথের সঙ্গী হয়ে যাই। ভয়ার কিসের? কলঙ্ক তো লাগিয়েই দিয়েছেন। কিছুদিন পর সমাজ কালি ছেটাবে আমার মুখে। কেউ কিছু বলবে না, তুই শুধু আমার হয়ে যা। চলে যান আপনি, আমি দেখতে চাই না আপনাকে। ঘৃণা করি আপনাকে, আপনি অভিশাপ হয়ে এসেছেন আমার জীবনে। আই ওয়ান্ট ইউর রেড। আমার সাথে কেউ এভাবে গলা উঁচিয়ে কথা বলে না। রিচার্ডের কণ্ঠে ক্রমশ শক্ত হতে থাকে। একটু ঘাবড়ালো না এলিজাবেথ। নেমে গেল বেড থেকে। চলে যাবে বলে দরজার দিকে যেতেই তাকে ছুটে বাধা দিল না রিচার্ড। তবে হঠাৎ থমকে গেল এলিজাবেথের পা। মিস এলিসা বেঁচে আছে। পিছনে ঘুরল রিচার্ড, ঘুরল এলিজাবেথ। কক্ষ জুড়ে বিষাদময় নীরবতা। ঢেউহীন যন্ত্রণায় ছুটে গিয়ে রিচার্ডের কলার চেপে ধরল এলিজাবেথ। কোথায় আছে আমার মম? সত্যিটা বলুন, কোথায় লুকিয়ে রেখেছেন আমার মমকে? এলিজাবেথের হাত শক্ত করে চেপে ধরল রিচার্ড। গলায় গম্ভীর গলায় বলল, আমি কোথাও লুকিয়ে রাখিনি রেড। কাঁপছে এলিজাবেথের গলা। তাহলে কোথায় আমার মম? ভাঁজ পড়ল রিচার্ডের ললাটে। ভাবুক ভঙ্গিতে শুধালো, সেটা তো এখন আমিও জানি না। আচ্ছা, তোমাকে সেদিন যেই চাবিটা দিয়েছিলাম ওটা কোথায়? আমার কাছে আছে কেন? ওটা সেদিন সেই ঘরে রহস্যময় কিছু দেখেছিলে? ছিটকে দূরে সরে গেল এলিজাবেথ। রুষ্ট গলায় বলল, আমার কাছে আছে কেন? আপনি কি ভালো মানুষকে সন্দেহ করছেন? চোখ ক্রোধে জল জল করে উঠল রিচার্ডের। দাঁতের দাঁত চেপে ধরে বলল, আমি অকারণে সন্দেহ করি না। আমার বৈশিষ্ট্যের সাথে ডিরেক্টর অকেশন যায়। খবরদার, আপনার নোংরা দৃষ্টি ওই মানুষটার উপর নেবেন না। রিচার্ডের বিদ্যুৎ পেকে গিয়ে মুষ্টিবদ্ধ করে নিল এলিজাবেথের চুল। থমকে যাওয়া মস্তিষ্কটা ফিরে গেল তার চিরচারিত পৈশাচিক আত্মা। ওই মাদার ফাকারের নাম আরেকবার মুখে নিলে তোর জিভ টেনে ছিঁড়ে ফেলবো আমি। মানুষ চিনতে ভুল করছিস তুই। জোরে দুটো শব্দ। ঘরের নিস্তব্ধতা ফালাফালা করে বেজে উঠল। রিচার্ড শক্ত করে চোখ বুজে নিল এলিজাবেথের তীব্র চরের চিহ্ন। ফর্সা গাল জুড়ে হয়ে লাল হয়ে উঠেছে, আঙুলের দাগ স্পষ্ট। রিচার্ডের চোখে ক্ষণিক বিস্ময় ছিল, তবে মুহূর্তেই তার রূপ নিল ফুটতে থাকা আগুনে। কোমরে গুজে রাখা পিস্তলের দিকে হাত বাড়ালো, তবে নিজের ক্ষোভের ঢেউ সামলে নিয়ে এলিজাবেথকে ঝাপটে ধরে ছুঁড়ে ফেল বিছানা। এলিজাবেথ অঝরে কেঁদে উঠল, চোখের জ্বলন্ত রাগ আর অসহায়ত্বের মিশলে। রিচার্ড তীক্ষ্ণ কঞ্চে চিৎকার করল, এই সাহস আর দ্বিতীয়বার দেখানোর চেষ্টাও করবি না, গেড়ে দিব একেবারে। চুপ। চাদরের কিনারায় মুঠো করে চেপে ধরে এলিজাবেথ হাউ মাউ করে কাঁদতে লাগলো। আমার জীবনটা এমন কেন হলো? সৃষ্টিকর্তা আর কতবার পরীক্ষা নেবেন? আর কতটুকু সইতে হবে? বাক্য অসম্পূর্ণ থেকে গেল। রিচার্ড গিয়ে মুখ চেপে ধরল শক্ত হাতে। ঠোঁটের কোণে তীর্যক হাসি, চোখে দুঃসহ অন্ধকার। কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, কাঁদ যত ইচ্ছা কাঁদ, কিন্তু কথা বলিস না। কষ্টের সময় কথা বললে মানুষ খোদার নাফরমানি করতে থাকে। কাদার সময় মানুষের সংযম থাকে না। তুই পবিত্র এলি, তুই জান্নাতে যাবি। এসব বলে খোদার মনক্ষুণ্ণ করিস না। অস্পষ্ট আওড়ালো এলিজাবেথ। আর আপনি?
ছেড়ে দিয়ে দূরে সরে আসলো রিচার্ড। বেড সাইডে গা এলিয়ে উদাস স্বরে বাক্য ছাল। আমি পাপী, পথে ঘাটে হবে আমার মৃত্যু। তুই ফুলের বিছানা ডিজার্ভ করিস, আর সেই শুভ্র ফুলগুলো যে আমায় বড্ড ঘৃণা করে রেড। রিচার্ডের কথা শুনে এলিজাবেথ বুকের ভেতর হাহাকার বেড়ে উঠল। কণ্ঠে লুকিয়ে থাকা গভীর কষ্ট যেন আরো তীব্র করে দিল এলিজাবেথের নিজের যন্ত্রণা। উঠে বসল, চোখে দৃঢ়তা নিয়ে বলল, তাহলে ভালো হয়ে যান না, এখনো সময় আছে নিজেকে বদলানোর। রিচার্ড তিক্ত এসে উত্তর দিল, কয়লা শত ধুলেও কয়লা সাদা হয় না। আমি যেই পাপের সাগরে ডুব দিয়েছি সেখান থেকে ফিরে আসা যায় না। এলিজাবেথের চোখে ঝলসে উঠল তীব্র আবেগ। এলিজাবেথের চোখে ঝলসে উঠল সুতীব্র আবেগ। দৃঢ় কণ্ঠে বলল, কোরআনের একটা আয়াত আছে জানেন? সেটার অর্থ হচ্ছে এরকম, আল্লাহ বলেছেন তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, তুমি আমাকে ছেড়ে দাও। তুমি কি ভেবেছো আমি রেগে আছি তোমার উপর? না, আমি আল্লাহ, আমি কথায় কথায় রাগ করি না। আমি তোমার সাথেই থাকি সব সময়, কারণ আমি জানি তুমি আমার কাছে ফিরে আসবে। তুমি বারবার হাজারবার লক্ষবার পথভ্রষ্ট হবে, কিন্তু আমি তোমাকে লক্ষবার সুযোগ দিব আমার কাছে ফিরে আসার। তোমার সমস্ত জীবনটাই সুযোগ। আমি অপেক্ষা করে আছি তোমার জন্য আমার কাছে ফেরার। তুমি লক্ষবার ভুল করে মাফ চাইবে, আমি লক্ষবার তোমাকে ক্ষমা করব, সুযোগ দিব। আমি আল্লাহ, তোমার সৃষ্টিকর্তা। রিচার্ডের মুখে অদ্ভুত হাসি ফুটল। হাসতে হাসতে এক শরীর কাঁপল। তার ছেলের স্বরে বলল, রিচার্ড, এসব কথা আমার জন্য না, আমার এসবের প্রয়োজন নেই। টাকা লাগবে আমার। এই পথে আমি টাকা পাচ্ছি, সুখ পাচ্ছি। এখান থেকে আমি সরছি না মামু। টাকায় কি এমন আছে যে এটা ছাড়া বাঁচা যাবে না? পায়ের উপর পা তুলে খুবই আরাম করে বসল। অতঃপর ম্লান হেসে বলতে থাকলো, সৃষ্টি এবং ধ্বংস দুটোই আছে টাকাতে। টাকাই পারে মানুষকে ধ্বংস করতে, আবার টাকাই পারে নতুন করে গড়তে। এই আমাকে দেখ না, এই টাকার জন্যই আমি শেষ হয়েছিলাম, এখন টাকার জন্যই সবার উপরে আছি। ভালো থাকতে টাকা না, আল্লাহর রহমত লাগে। রিচার্ড উঠে দাঁড়ালো। দরজার দিকে যেতে যেতে বলল, সৃষ্টিকর্তা সেদিন আমার উপর সদয় হয়নি, তাই তো আজ বিধ্বস্ত। আসছি আমি, পা যেন নিচে না নামে। কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইল এলিজাবেথ। প্রতিবারই খুব করে বুঝতে চেয়েও ঠিক বুঝে উঠতে পারে না রিচার্ডকে। ভাবনার মধ্যে রিচার্ড আবারও ফিরে এলো হাতে কিছু বোতল নিয়ে। দেখা মাত্র এলিজাবেথ নাক ছিটকাতে গেলে রিচার্ড তার আগেই গমগমে স্বরে বলে উঠল, ডোন্ট ওয়ারি, এতে কোনো ব্যাড স্মেল নেই, শুধু নেশা হয়। আপনি এত তাড়াতাড়ি এগুলো কোথা থেকে নিয়ে আসলেন? বেরিয়ে গিয়ে বসলো রিচার্ড। কর্ক খুলতে খুলতে বলল, জবাব দিতে বাধ্য নই। চলে যান। খুব ঘুম পাচ্ছে, একটু ঘুম পাড়িয়ে দাও। তোমাকে পাহারা দিতে গিয়ে বেশ কয়েক রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে আমার। এলিজাবেথের চোখ ছোট ছোট হয়ে এলো, নেত্রদয় চকচকে কৌতূহল লেপছে। পাহারা দিতে গিয়ে মানে? এত কিছু জানার প্রয়োজন নেই। সে এক বোতল খালি করে ফেললো রিচার্ড। এলিজাবেথ খুবই অবাক হচ্ছে রিচার্ডের কাণ্ডে। হাঁটু ভেঙে বসে থাকা অবস্থায় এলিজাবেথের স্কার্ট খানিকটা উপরে সরে গিয়েছে। পায়ের মসৃণ ত্বক চোখে পড়তে রিচার্ডের ভেতর যেন এক ঝড় বয়ে গেল। বিমোহিত দৃষ্টিতে তাকিয়ে রইল, চোখে ঘোলাটে ভাব। ধীরে ধীরে এলিজাবেথের দিকে এগিয়ে এলো। চোখে ছিল এক অদম্য আকর্ষণ। এলিজাবেথ স্পষ্টতই অস্বস্তিতে রিচার্ডের তার মুখের কাছে আসতে তড়িঘড়ি করে পিছিয়ে গেল। কণ্ঠ কাঁপছে, ভয় আর সন্দেহ মিশানো স্বরে বলে উঠল, এ কি, আপনি এত কাছে আসছেন কেন? রিচার্ডের ঠোঁটে খেলো এক বিপজ্জনক হাসি। নেশাগ্রস্ত স্বরে বলল, রাত 1টা বাজে রেড, এই সময় তো কাছে আসার মুহূর্ত। এলিজাবেথ আরো এক ধাপ পিছিয়ে গেল, কণ্ঠে তীক্ষ্ণ প্রতিবাদ। আপনি কাছে আসবেন না বলছি। রিচার্ডের চোখ জলজল করছে এক অদম্য ইচ্ছা, গভীর অথচ তীব্র স্বরে ফিসফিস করে বলল, আজ তোমার সর্বাঙ্গ জ্বলবে রেড। আপনি এমনটা করতে পারেন না। আমি এমনটাই করব রেড। রিচার্ড আরো এক ধাপ এগিয়ে আসতে এলিজাবেথ আচমকা নিচ থেকে একটা বোতল তুলে নিয়ে রিচার্ডের মাথায় আঘাত করলো। ঠক করে আওয়াজ হলো। কপাল থেকে গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা রক্ত। কার্নিশ থেকে রক্ত চুইয়ে পড়লো বিছানায়। হাতে রক্তের স্পর্শ পেতে ফিচেল হাসলো রিচার্ড। চোখে ছিলিক খেলো, মাথা ঘুরিয়ে তাকালো এলিজাবেথের দিকে। ভেতরে গর্জে উঠলেও মুখে ছিল এক স্থির, এক ফিকির
রাগের বদলে ঠোঁটে সেই বিপজ্জনক হাসি। রিচার্ড নিজেও জানে না এই মেয়ের জায়গা এখন অন্য কেউ থাকলে তার পরিণতি ঠিক কী হতো। এলিজাবেথ ফুঁসে উঠল, কণ্ঠে শঙ্কা আর চিৎকারের এক অদ্ভুত মিশ্রণ। পারবেনই তো আপনি, কারণ আপনি তো একটা রেপিস্ট। এবারে রিচার্ডের চোয়াল মটমট করে উঠল। কথাটা তার সহ্যের সীমানায় ছুঁড়ে ফেলল। রুক্ষ গলায় চাপা হেসে দাঁতের দত পিষল। বকলমের বাচ্চা, আর একবার রেপিস্ট বললে ডেমো দেখিয়ে দেবো এখন, তখন আর কেউ বাঁচাতে পারবে না। এলিজাবেথ থমকে দাঁড়ালো না, চোখে ছিল চরম ধিক্কার। রিচার্ডের এটাই তো পারেন আপনি, শরীরের জোর খাটানোই আপনাদের একমাত্র শক্তি। ঠোঁটে বিকৃত হাসে। আমি আরো অনেক কিছু পারি, দেখতে চাও? আমি চুপ। এলিজাবেথ পা ধরে হ্যাচকা টানে নিজের কাছে নিয়ে আসলো, অতঃপর নিজের টেকনিক ইউজ করে শুরু করলো লাগামহীন বাক্য ছোড়া। মানে এই যেমন কিভাবে আলতো ছোঁয়াতে সারা শরীরে শিহরণ জাগিয়ে তুলতে হয়, ঠিক কিভাবে স্পর্শ করলে তুমি নিজেও থেকে আমাকে জড়িয়ে ধরবে। কোথায় বিচরণ? এলিজাবেথ এক ঝটকায় নিজের পা ছাড়িয়ে নিল, কান চেপে ধরে চিৎকার করে উঠল। চুপ। রিচার্ডের অট্ট হাসি খচ্চাকে বিদীর্ণ করলো, চোখে মোদির খেলা বলল, আরে বাবা, একটু জ্ঞানমূলক কথা বলছিলাম, সেটাও সহ্য হলো না। আপনার মতো নষ্ট পুরুষের মুখে আবার জ্ঞানমূলক কথা হাসালেন। শক্ত চোখে এলিজাবেথের দিকে তাকালো রিচার্ড, চিবিয়ে চিবিয়ে বলল, কে নষ্ট? নষ্টামি করলে এখন তুমি অন্য অবস্থায় থাকতে, সুখের কান্নায় চোখ ভিজে থাকতো। থেমে আরেক বোতল খালাস করতে করতে কুটিল হেসে বলল, শোনো, আজ থেকে তুই এই গান গাইবি। শিরায় শিরায় রক্ত, আমি এক নারীতে আসক্ত, রিচার্ড কায়নাতের ভক্ত। নাক মুখ উচকে হাসলো এলিজাবেথ, ঠোঁটে বাঁকিয়ে বলল, খারাপেরও আবার ভক্ত থাকে নাকি? রিচার্ডের নেশা ধরে গিয়েছে, কণ্ঠটাও কেমন যেন শোনাচ্ছে। কি আমার চরিত্র খারাপ? কিসের ভিত্তিতে? কোন নানির নাতি এ কথা বলেছে? তাকে আমার সামনে নিয়ে আয়, তার বাপের চতুর্থ বিয়ের পুরো খরচ আমি দেব। ফুলসজ্জার খাট, কাকলি ফার্নিচার থেকে যাবে। এলিজাবেথ দাঁতের দাঁত চেপে রাগ ঝাড়ল। ঠিক, আপনার মুখের ভাষা এমন কেন? শালি, ধান্দাবাজ, সত্যি কথা বললেই লাগে তাই না? যা ভালো কথা বললাম, আসসালামু আলাইকুম, এবার মিষ্টি করে জবাব দে। এলিজাবেথ ভেংচি কেটে জবাব দিল। ওয়ালাইকুম আসসালাম। রিচার্ড প্রশংসায় ফেটে পড়ল। বাহ, বাধ্য মেয়ে, এমন একটা মেয়ে চেয়েছিলাম বউ বানানোর জন্য, তবে এখন মুড নেই, পরে ভেবে দেখব। বিষ খেয়ে মরবো, তবুও আপনার মতো অমানুষকে বিয়ে করব না। আমাকে বিয়ে না করলে তোর বিষও খেতে হবে না, এমনিতেই মরে যাবি। কিভাবে? আমার পায়ের নিচে পিষে। তারপর তোকে মমি বানিয়ে আমার বেডরুমে সাজিয়ে রাখবো। এভাবে না হোক সেভাবেই তোর আমার সঙ্গেই সংসার করতে হবে। আপনি সংসার করার মানুষ? একের পর এক বোতল খালি করেই যাচ্ছে রিচার্ড, চোখের সামনেও সব ঘোলাটে হয়ে এসেছে। জানি না, তবে চেষ্টা করে দেখবো একবার। না পারলে চেষ্টা ছেড়ে দিব। জোর করে হলেও তোকে আটকে রাখবো, আদর করব, তোকে আমার সংসারের কর্ত্রী বানাবো। তুই ঘর গোছাবি, বাচ্চাদের মানুষ করবি, ওদের পড়তে বসাবি, স্কুলে আমি নিয়ে যাব, আমার পছন্দের রান্না করবি, আমাকে প্রতিদিন খাইয়ে দিবি। জানিস এলিজাবেথ, কত বছর হয়ে গেল কেউ আমাকে খাইয়ে দেয় না। নিজের হাতে খেতে পারতাম না আমি, এখন নিজের হাতে খাই, তবু পেট ভরে না আমার। আমি রিচার্ডের আঙুল চোখের কোণ ছুঁয়ে থেমে রইল, গভীর বিষণ্ণ কঞ্চে বলল, এই যে চোখটা দেখেছিস এলিজান, এখানে পানি আসলেই সবাই বুঝে যে ভেতরে কিছু হচ্ছে, দুঃখ কষ্ট সব স্পষ্ট হয়ে যায়। অতঃপর আঙুল ধীরে ধীরে বুকের উপর এসে থামল, গলা আরো ভারী হয়ে গেল। কিন্তু এই যে এখানে যাই হোক, জ্বলে পুড়ে ছারখার হয়ে যাক, কেউ টের পায় না। এলিজাবেথের বুকের ভেতরটা কেঁপে উঠল, কণ্ঠে দলা পাকিয়ে আসে বহু কষ্টতে আওড়ালো, কি এত কষ্ট ছিল আপনার অতীতে? রিচার্ডের শরীর ঢলতে ঢলতে বিছানায় পড়ে গেল। খুব ঘুম আসছে তার চোখে। তিনি কি মেজাজ দেখিয়ে বল, এই বাল কি যা তা বলছিস? আমার আবার কিসের অতীত? শক্ত পুরুষদের অতীত থাকে না? তপ্ত শ্বাস ফেলে এলিজাবেথ হতাশাগ্রস্ত স্বরে বল, অশ্লীল ভাষা ব্যবহারকারী ও উগ্র মেজাজি মানুষ জান্নাতে যেতে পারবে না। রিচার্ড নিভু নিভু চোখে চাইল এলিজাবেথের দিকে, ভারাক্রান্ত কণ্ঠে জিজ্ঞেস করল, গালি ছেড়ে দিলে কি তোকে পাবো? নিয়ে যাবি আমাকে তোর সাথে জান্নাতে? চোখ থেকে দু ফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো, নিঃশব্দে মাথা নাড়ল এলিজাবেথ।
আবারও বিছানায় মাথা লাগিয়ে চোখ বুজে ফেলল রিচার্ড। দৃঢ় সংকল্পিত স্বরে বলল, তাহলে আজ থেকে আর আমি গালি দিব না, কসম, ছেড়ে দিলাম গালি। সহসাই নিভে গেল চোখের পাপড়ি জোড়া। কপাল থেকে এখনো রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। এলিজাবেথের একটু কাছে গেল রিচার্ডের রক্তাক্ত স্থানে হাত রাখতে ঘুমের মাঝে নড়াচড়া করে উঠল রিচার্ড। এলিজাবেথের খারাপ লাগা কাজ করতে থাকে। হঠাৎ চোখ গেল রিচার্ডের বুকে। ক্ষত থেকে শার্টের দুটো বোতাম খুলতে কেঁপে উঠল রিচার্ড। বুক পাজল ঝাঁঝরা করা ছুরি বুলেটের তীক্ষ্ণ দাগে। কিছু কিছু দাগ একদম নতুন, তার মাঝে বা পাশটায় ছুরির কাটা দাগটা একদম তাজা। এটা আজকে বিচে আক্রমণের সময় লেগেছিল। ব্যান্ডেজ করা তো দূর, ড্রেসিং করাও হয়নি। ফস করে নিঃশ্বাস ফেলে এলিজাবেথ উঠে দাঁড়ালো। মৃদু আলোতে কিচেনে গিয়ে গরম পানি করতে থাকে। ক্ষতপ্রাপ্ত জায়গা পরিষ্কার করার জন্য অভ্যন্তরে নিরবধি যন্ত্রণা। হঠাৎ পেছন থেকে ভেসে এলো লেডি জেসিকার কণ্ঠস্বর। গুমড়ে ওঠা যন্ত্রণা গিলে নিয়ে পেছন ফিরে তাকালো এলিজাবেথ। ভেতরে কত ভালো তুমি যে তোমার এত বড় ক্ষতি করছে তার সেবার ব্যবস্থাই করছো। অস্বস্তিকর অনুভূতি। ঠোঁট তাচ্ছিলের হাসি টেনে এলিজাবেথ বলল, আমি আর ভালো হলাম কোথায়? একজন কুৎসিত চরিত্রের মানুষকে মনে ঠাঁই দিয়ে নিজেকেই করলাম কলুষিত আর অন্যায়। আমার কাছে এক আকাশ সমান, যেখানে ভালোবাসার কোনো স্থান নেই। হ্যাঁ জানি, ভালোবাসা মানে সাহসী হওয়া, ক্ষমা করতে জানা, কিন্তু আমি পারবো না। আমি বিবেকের কাছে হেরে যেতে। লেডি জেসিকা এসে এলিজাবেথের পাশে দাঁড়ালো। মনের কোণে অনুভূতি থাকলে মানুষ অন্ধ হয়ে যায়, পাপ পুণ্য সব ভুলে যায়। নারী এমন বিস্ময়কর, তারা ভালোবেসে নিজেকে উৎসর্গ করে দেয়, হারায় নিজের ব্যক্তিত্ব, মান, বিবেক। এ যেন এক গভীর আত্মনির্ভরশীলতা, যেখানে তারা নিজের থেকেও বেশি হয়ে ওঠে, কিন্তু শেষ পর্যন্ত নিঃশেষ হয়ে যায়। ঠিক বলেছেন মিস জেসিকা। তার জন্য আমি সতীত্ব খোয়ালাম, তবুও বেহায়া মন তার জন্যই পড়ে। তবে কি জানেন, সেই কষ্টের থেকেও বেশি কষ্ট মনের সাথে লড়াই করা। আমি চাই না আমার ভেতরের এই দুর্বলতা কখনো বাইরে আসুক, তাহলে যে আমি নিজে আয়নার সামনে দাঁড়াতে পারবো না। থামলো এলিজাবেথ। চলন্ত আগুনের দিকে চেয়ে নিভে আসা বিষণ্ণ স্বরে পড়ল, মনের গভীরে আঘাত দিয়ে যারা ভাবছে জিতে গেছে, তারা হয়তো জানতো না যে এই মনে শুধু তারা ছিলই। ভালোবাসায় ক্ষমা করতে জানতে হয়, সুযোগ দিতে হয়। আমি পারবো না মিস, এটা ভুল না, পাপ। এই পাপের ক্ষমা হয় না। আর তবে কেন এত ভালোবেসেছিলে? কয়েকবার পরপর ফোঁস নিঃশ্বাস ছাড়লো এলিজাবেথ। অতঃপর মিস জেসিকার দিকে চেয়ে হুট করে কেটে দিল। আছড়ে পড়লো বুকে। ভালো হয়ে এসে যে অন্ধকার রূপে ধরা দেবে, সেটা কি আগে জানতাম? ভালোবাসায় কোনো যুক্তি কিংবা কারণের ধার ধারে না। রূপ, নাম, জৌলুস সবই ক্ষণস্থায়ী। প্রকৃত ভালোবাসা এক নিবিড় অনুভূতি, যা কখনো ব্যাখ্যার মোহনায় বাধা পড়ে না। এটি বাঁচতে শেখায়, আশা জাগায়। কিন্তু এলিজাবেথের জীবনের সেই ভালোবাসা একসময় হয়ে উঠেছিল সবচেয়ে জটিল অধ্যায়। 3 বছর আগে জীবনের প্রতি সব আশা হারিয়ে নদীতে ঝাঁপ দিতে গিয়েছিল সে। মিস এলিসার প্রতীক্ষায় বছরের পর বছর কেটে গেলেও যখন কেউ ফিরে আসেনি, তখনই মৃত্যুই মনে হয়েছিল একমাত্র মুক্তি। কিন্তু সেই মুহূর্তে ঘটে তার জীবনের সবচেয়ে অবিস্মরণীয় ঘটনা। একটা পাথরের উপর দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করছিল এলিজাবেথ, কিন্তু ঝাঁপ দেওয়ার আগে মুহূর্তে গাড়ির হর্ন ভেসে আসে দূর থেকে। ঘাড় ফিরিয়ে দেখে নদীর কিনারে দাঁড়িয়ে আছে কালো পোশাক পরা একজন লম্বা মানুষ। গভীর দৃষ্টিতে তাকিয়ে থাকলো এলিজাবেথ। কিশোর মনে প্রথম অনুভূতি কাজ করলো সেই দিনই। হঠাৎ পা পিছলে পাথর থেকে নিচে পড়ে যায় এলিজাবেথ। আর তখনই রিচার্ড গাড়িতে উঠে চলে যায় এলিজাবেথের সামনে থেকে। সেদিন রিচার্ডের মুখ দেখতে পায়নি এলিজাবেথ, কিন্তু তার কানের পেছনের ধনুকের তীরের ট্যাটুটি মনের গভীরে গেঁথে গিয়েছিল। সেই প্রথমবার কাউকে দেখে বাঁচার ইচ্ছে ফিরে পেয়েছিল। কল্পনার রিচার্ডকে সাজিয়ে নিজের মনের অজান্তে ঘোষণা দেয় কল্পপ্রেমিক হিসেবে। তবে জীবন অপ্রত্যাশিত মন নেয়। বহুদিন পর বাগান বাড়িতে কাটানো এক দীর্ঘ সময়ে এলিজাবেথ চিনতে পারেনি রিচার্ডকে, কিন্তু সেই দিন, যেদিন তাকবির ওকে নিয়ে আসে, সেই দিনই রিচার্ডের কানের পেছনে সেই পরিচিত ট্যাটুটি দেখতে পেয়েছিল এলিজাবেথ। সেদিনই বুঝতে পেরেছিল এই মানুষটাই
একসময় তাকে বাঁচার আশা দিয়েছিল। রিচার্ড এখন আর সেই আলো নয়। কালের বিবর্তনে সে পরিণত হয়েছে এলিজাবেথের জীবনের এক কালো মেঘ। সেদিন থেকে ঘৃণা আর ভালোবাসার সংমিশ্রণে আটকা পড়ে এলিজাবেথ আজও লড়াই করে চলেছে নিজের অনুভূতির সাথে, উঠছে অতীতের দহন থেকে মুক্তি পাওয়ার জন্য। যাকে একবার ভালোবাসা হয় সে যদি পৃথিবীর শ্রেষ্ঠ পাপীও হয় তবুও তাকে ঘৃণা করা সম্ভব নয়। ভালোবাসার হৃদয়ে কোনো শত্রুতা, কোনো ঘৃণার স্থান পায় না। লেডি জেসিকার কথায় ভাবনা জগৎ থেকে বেরোলো এলিজাবেথ। ভারী হয়ে উঠল বুক। ছোট বলে গরম পানি নিয়ে ওপরের দিকে যেতে যেতে বলল, আমি পারবো না তাকে ক্ষমা করতে। তাহলে যে নিজের সাথে খুব বড় অন্যায় হয়ে যাবে। এই অন্যায়ের বোঝা সহ্য করতে পারবো না আমি। এলিজাবেথ ধীরে ধীরে রিচার্ডের ক্ষতস্থানগুলো পরিষ্কার করে মলম লাগিয়ে দিল। কাজ শেষ করে থমকে দাঁড়ালো, এক দৃষ্টিতে চেয়ে রইল রিচার্ডের ঘুমন্ত মুখের দিকে। কি অদ্ভুতভাবে নিষ্পাপ আর স্নিগ্ধ লাগছে তাকে। এই মুখটাই এক সময় তার জীবনের ধ্বংসের পথে ঠেলে দিয়েছিল। জানেন, আমি আজ খুব চাইছিলাম আপনি আসুন। শেষবারের মতো একটা দিন আপনার সাথে কাটাতে চেয়েছিলাম। আজকের দিনটার জন্য সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আমি চলে যাচ্ছি বহু দূর। আপনি থাকুন আপনার পাপের সাম্রাজ্য নিয়ে। আমার মুক্তি দরকার। কয়েক ফোঁটা অশ্রু এলিজাবেথের গাল বেয়ে রিচার্ডের উপরই পড়ে গেল। নিজের দুর্বলতায় কেঁপে উঠল এলিজাবেথ। তড়িঘড়ি করে সরিল রিচার্ডের পাশ থেকে। তবু কেন যেন রিচার্ডের মুখটা ওকে থামিয়ে রাখতে চাইছে। নিজেকে সামলে ছোট্ট ক্যাবিনেট খুলে পাসপোর্টটা বের করে পাশের রুমে গিয়ে ব্যাগ গোছাতে শুরু করলো এলিজাবেথ। রাশিয়ার ফ্লাইট কয়েকদিনের মধ্যেই। তাকবির আজ সকালে লেডি জেসিকার মাধ্যমে পাসপোর্ট পাঠিয়ে দিয়েছে। এবার সত্যি মুক্তি সম্ভব। তবে এই মুক্তি কি সত্যি পুরোপুরি মুক্তি, নাকি শুধুই পালানো? শেষ রাতে নিস্তব্ধতা রিচার্ডের ঘুম ভেঙে গেল। পাশে ফিরে এলিজাবেথকে দেখতে না পেয়ে উঠে দাঁড়ালো। পাশের রুমে গিয়ে দেখলো এলিজাবেথ ঘুমিয়ে আছে। ওর শান্ত মুখের দিকে তাকিয়ে কি এক অজানা অনুভূতির ভর করলো রিচার্ডের চোখে। আলতো পায়ে এগিয়ে গিয়ে বসলো এলিজাবেথের পাশে। কপালে আঁচড়ে পড়া চুলগুলো সরিয়ে দিল সযত্নে। জানিস এলি, তোর জন্য আমার যতটা মায়া হয় তার এক ভাগও যদি এই পৃথিবী আমাকে দেখাতো তাহলে আমি আজ এমন হতাম না। রিচার্ডের গরম নিঃশ্বাস মুখের উপর পড়তেই ঘুমের মধ্যে নড়ে চড়ে উঠল এলিজাবেথ। রিচার্ড মুচকি হাসল। মুহূর্তে এই নিষ্পাপ সৌন্দর্যে আটকে যাচ্ছে সে। তুই আমার মায়াজাল এলিজান। এত মায়া কেন তোর ঘুমন্ত মুখে? কেন এত টানিস? কিন্তু আমি চাই না এই মুহূর্তে কোনো ভুল হোক। উঠে দাঁড়ালো রিচার্ড, গিয়ে বসলো এলিজাবেথের পায়ের কাছে। জঙ্গলে ছুটে কেটে যাওয়া জায়গাগুলিতে ঠোঁট ছোঁয়ায়। কণ্ঠটা ভার হয়ে এলো। অন্ধকারের সঙ্গে সম্পর্ক আমার, সেখানে তুই আলোর জ্যোৎস্না হয়ে এসেছিস, কিন্তু এই আধারের সঙ্গী হতে হতে তুইও একদিন এতে তলিয়ে যাবি। তাই আমার থেকে দূরে থাকাই তোর জন্য মঙ্গল। শেষবারের মতো না পারো এলিজাবেথের মুখের কাছে গিয়ে দাঁড়ালো রিচার্ড। ঝুঁকে ওর কপালে শব্দহীন চুমু ছোঁয়া দিল। গভীর ভালোবাসা মেশানো এক নিঃশব্দ স্বীকারোক্তি দিয়ে হেঁটে বেরিয়ে গেল। এই শহরে তুই আমার একমাত্র সুখ। পাখির কিচিরমিচির শব্দে এলিজাবেথের ঘুমে ছেদ পড়লো। তবু বিছানায় খানিক্ষণ এদিক ওদিক মোচড়ামুচড়ি করলো। যদি ঘুমচুকু আরো একটু ধরে রাখা যায়। শেষমেশ হাল ছাড়লো ফোনে আসা একটানা নোটিফিকেশনের শব্দে। আধো খোলা ঝাপসা চোখে ফোন হাতে নিতে চমকে গেল। এক অচেনা নাম্বার থেকে অনেকগুলো ছবি পাঠানো হয়েছে। ছবিগুলো দেখা মাত্র এলিজাবেথের চোখ ভিজে ওঠে। বুকের ভেতর অদ্ভুত এক চাপ অনুভব করলো। ছবিগুলো গতকালের, কেউ দূর থেকে তুলেছিল, অতটুকু স্পষ্ট। প্রতিটি ছবিতে দেখা যাচ্ছে রিচার্ড একগুঁয়ে দৃষ্টিতে চেয়ে আছে এলিজাবেথের দিকে। তবে সেই দৃষ্টিতে গ্যাংস্টার বসের রাগ নেই হিংস্রতা লেশ মাত্র। বরং সেখানে কিছু ছিল, কিছু এমন যা রিচার্ডের ঠোঁটের থেকে কোনোদিনও বের হয়নি। এমন কিছু যা ওকে অচেনা লাগাচ্ছে। কান্নায় গলা বুঝে এলো এলিজাবেথের। ধীরে ধীরে হাত রাখলো ফোনের স্ক্রিনে। মাফ করবেন আমায়। আপনার পাহাড় সমান অন্যায়ের কাছে আমার অনুভূতি বিধ্বস্ত। কথাগুলো বাতাসে মিলিয়ে যাওয়ার আগেই হঠাৎ গুলির এক বিকট শব্দে কেঁপে উঠল পুরো বাড়ি। চমকে উঠে এলিজাবেথ দৌড়ে ছুটে গেল নিচে। কিন্তু যা দেখলো তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না। সিঁড়ি পাশে রামুদা পড়ে আছে রক্তে ভেজা শরীর। বুক চিরে দিয়েছে বন্দুকের নির্দয় ঝাঁজ।
কিছুটা দূরে লেডি জেসিকা পড়ে আছে, কপাল থেকে চপচপ করে রক্ত ঝরছে। পাশে একখানা ভাঙা ফুলদানি পড়ে আছে, যেন এখানেই হয়েছিল কোনো তুমুল সংঘর্ষ। এলিজাবেথের আতঙ্কিত চোখ এগিয়ে গেল সামনের। দাঁড়িয়ে আছে তাজওয়ার দেওয়ান, চোখে ভয়ানক ক্ষিপ্ততা আর মুখে পশুর মতো হিংস্রতা। প্রাণ ভয়ে এলিজাবেথ দৌড়ে পালানোর চেষ্টা করল। তার আগেই তাজওয়ার দেওয়ান ঘূর্ণিঝড়ের বেগে ছুটে গিয়ে পেছন থেকে টেনে ধরল এলিজাবেথের লাল কেশ। ভয়াল কম্পনে জমে যায় সমস্ত কায়া। এলিজাবেথকে টেনে হেঁচড়াতে হেঁচড়াতে সিঁড়ি থেকে নিচে নামিয়ে আনলো পশুরি তাজওয়ার। শরীরে ভর করেছে অশুদ্ধ শক্তি, চিবুকে রক্ত পিপাসী ক্রোধ, সেই সাথে অধরে হিংসা অট্ট হাসি। বিদঘুটে হাসিগুলো ঘন জঙ্গলের ঘরের বদ্ধ দেয়ালগুলোতে বাড়ি খেয়ে আবারও ফিরে ক্রন্ধন মুখে অহর্নিশে দম বন্ধকর কান্না নিঃশব্দে হয়ে আসছে দেহ। তাজওয়ার চুলের মুঠি টেনে নিজের দিকে ঘোরালো এলিজাবেথকে। ঘাতক প্রহরীর মতো প্রথম আঘাতই পড়লো গিয়ে চোয়ালে। এলিজাবেথ ছিটকে গিয়ে পড়লো টেবিলের উপর। চোয়াল থরথর করে কেঁপে উঠল। দুফোঁটা তরলে সিক্ত হলো কোমল পাশটায়। তাজওয়ার আবারও এসে চেপে ধরল এলিজাবেথের মাথা টেবিলের সাথে। নখের আঁচড়ের দাগ কাটা চিহ্ন হিসেবে বসে যায় ঘাড়ে। কাপা কাপা নিঃশ্বাস, অসহায়ের মতো গোঙানির শব্দ। দুর্বোধ্য এলিজাবেথের হাউমাউ করে কাঁদার চেষ্টা করেও পারল না। গলায় আটকে আসে ভয়ার্ত চিৎকার, তাজওয়ারের গর্জন মুখর চিৎকার। খানকির মেয়ে, তোর জন্য আজ আমার সাজানোর সাম্রাজ্যের ধ্বংসের পথে। আমার বীর, আমার তৈরি পুতুল আমার হাতের বাইরে চলে গিয়েছে। ছেড়ে দিন আমাকে। গলা থেকে অস্পষ্ট শব্দ বের হলো এলিজাবেথের। চোয়ালের চাপ দৃঢ় হতে থাকে শুধু। এলিজাবেথ কায়দা করে পা দিয়ে লাথি বসালো তাজওয়ারের পায়ে। ব্যথায় কুকিয়ে বসে পড়লো তাজওয়ার, তবু দমল না। পেছন থেকে পা টেনে ধরল এলিজাবেথের। শুরু হলো ধস্তাধস্তি। ধস্তাধস্তিতে জিনিসপত্র পড়ে যাওয়ার ঝাঁঝরা শব্দ বিদ্ধ করছে ভয়াল নিস্তব্ধতা। হ্যাঁচকা টানে নিচে পড়ে গেল এলিজাবেথ। এবার হুড়মুড় করে কেঁদে দিল। ওর বুক ভাঙা হাহাকারও গলাতে পারল না তাজওয়ারের ধ্বংসযজ্ঞের তাণ্ডব। একের পর এক তীক্ষ্ণ আঘাত করেই যাচ্ছে সে। নির্মম থাবার আঘাতগুলো তলিয়ে যাচ্ছে উষ্ণ তরলে। প্রতিরোধের শত ব্যর্থ চেষ্টা করেও পেরে উঠছে না এলিজাবেথ তাজওয়ারের প্রতিহিংসার দাবানল থেকে। ভর তীব্র ঝাঁকুনিতে শিথিল হতে থাকে দুর্বল শরীর। তাজওয়ারের আঙুল শিকল আটসাট হয়ে চেপে ধরল এলিজাবেথের নরম গলায়। শ্বাস রোধে কাঁপতে থাকা দেহটা যেন তার হিংস্রতা আরো বাড়িয়ে তুলল। বিষাক্ত গলায় তাজওয়ার চিৎকার করল, ফাঁকিবাজারি, তুই আমার সব শেষ করে দিলি। তোর ভাগ্য লেখা ছিল তুই বিক্রি হবি, মরে যাবি, তবুও বাঁচবি না। আর আজ তুই আমার সব খুইয়ে দিলি। মাত্র কয়েকটা দিনের জন্য আমার সাজানো প্ল্যান চুরমার হয়ে গেল। তোকে তো কিছুদিনের ভিতরেই পাচার করে দিতাম। সেই জন্য কৌশলে বীরকেও দেশের বাইরে পাঠিয়ে দিয়েছিলাম, কিন্তু মাঝপথ থেকে সব ধ্বংস করে দিল ওই শালা গ্যাংস্টারটা। এলিজাবেথের মুখ নীল হয়ে আসতেই লাগলো। শ্বাস যেন এক মরিচিকা। বুকের ভিতর আগুনের মতো কষ্টে ছটফট করতে করতে মেঝেতে হাত ছুটতে থাকে। চারিদিকে প্রতিধ্বনি হচ্ছে হাত পা ঝাপটানোর খটখট শব্দ। চোখের সামনে পৃথিবী ধীরে ধীরে গোলাটে হয়ে এলো। ক্ষীণ দৃষ্টি গেল দরজার দিকে, গেল কেউ নেই, কেউ আসলো না ওকে বাঁচাতে। তাজওয়ারের আঙুল তখনও বদ্ধ পিশাচের মতো শক্ত। এলিজাবেথের দেহ নিথর হয়ে এলো, মাথা এক পাশে গড়িয়ে পড়ল। তবুও তাজওয়ার থামল না। চোখে নিটো হিংস্র উন্মাদনা। হঠাৎই তাজওয়ারের শরীর দূরে ছিটকে গিয়ে মেঝেতে আছড়ে পড়ল। ভাঙা আসবাবের উপর পড়ে কণ্ঠ থেকে বেরিয়ে এলো এক আহত চিৎকার। এলিজাবেথের আত্মরা দেহ যেন হালকা শ্বাস নিতে পারল। ঝাপসা চোখ গেল সামনে। দরজায় ছায়ার ভেতর থেকে বেরিয়ে এলো এক দৈহিক অবয়ব। দীর্ঘ অদম্য এক উপস্থিতির চারপাশে শীতল অথচ জ্বলন্ত শূন্যতা ছড়িয়ে দিল। ঘোলাটে দৃষ্টি আটকালো দুটি নীল চোখ দুটোতে ঘনীভূত হচ্ছে আগ্নেয়গিরির অগ্নুপাত। এক ভয়াল ধ্বংসযজ্ঞের পূর্বাভাস। তাজওয়ার কাত হতে সোজা হতে না হতে অতর্কিত তে হকচকিয়ে গেল। রিচার্ড বিদ্যুৎ পেকে গিয়ে ঝাঁপিয়ে পড়লো তাজওয়ারের উপর। ক্রোধে মটমট করতে ওর রুক্ষ ধারালো চোয়াল। রিচার্ডের প্রথম আক্রমণ তাজওয়ারের পাঁজরে আঘাত হানল। বিকট শব্দে যেন
হাড়ে ফাটল ধরল। তাজরের চিৎকারে পুরো ঘরের প্রতিধ্বনি হতে থাকলো একের পর এক নরক যন্ত্রণাদায়ক আক্রমণ। প্রতিটি বর্জ্যমুখর লাথি তাজওয়ারের শরীরকে মাটির গভীরে ঠেলে দিচ্ছে। রক্তে ভিজে গেল তাজওয়ারের ঠোঁট চোয়াল। সেই রক্ত ছিটকে পড়লো ছাই রঙা মেঝেতে। রক্ত জবার রঙে রঞ্জিত এক নিষ্ঠুর ক্যানভাস। রিচার্ডের চোখে জ্বলন্ত দানবীয় ক্রোধ। নিঃশ্বাস ঘন হয়ে আসছে। প্রতিটি মুহূর্তে আরো বেশি হিংস্র হয়ে উঠেছে রিচার্ড। তাজওয়ারের মুখ পিটিয়ে ফাটিয়ে দিচ্ছে বুট পরিহিত পা। চোখের কোণে জমে থাকা হিংস্রতা প্রতিটি আঘাতে তাজওয়ারের জীবন চূর্ণ বিচূর্ণ করতে প্রস্তুত। মেঝের ওপর শুয়ে থাকা তাজওয়ারের দেহ কেবলই এক রক্তাক্ত পিণ্ড। ঠোঁট থেকে গল গল করে বেরিয়ে আসছে লাল রক্ত। বাতাস ভারী হয়ে উঠেছে রক্ত আর হিংসার গন্ধে। তবুও থামে না রিচার্ড। অগ্নিকুণ্ড এখনো ভিতরে দাউ দাউ করে জ্বলছে। অস্থির হয়ে উঠেছে মস্তিষ্ক। মেঝেতে পড়ে হাঁপাতে থাকা এলিজাবেথের দিকে এক পলক না তাকে হন্তদন্ত হয়ে ছুটে গেল কিচেন। পাগলের মতো থালা বাসন হাতড়ে কিছু খুঁজতেই থাকে। মেঝে থেকে পড়ে থাকা থালা বাসনের ক্রিং ক্রিং শব্দে বারবার কেঁপে উঠছে এলিজাবেথ। রিচার্ডের হাত অস্বাভাবিকভাবে কাঁপছে। এটা ক্রোধের কাঁপন। ছিন্ন ভিন্ন প্রলয়ের উন্মাদনায় মেতে ওঠা হৃদয়হীন নিষ্ঠুর গ্যাংস্টার বস অনেক খুঁজে বের করলো দুটো কাঁটা চামচ, বের করলো গ্রিলের দুটো শিক। অতঃপর নিজের নিয়ন্ত্রণ পুরোপুরি হারিয়ে হনহনিয়ে গেল কিচেনের ভেতরে গুপ্ত স্টোর রুমে। গোপন কক্ষটি যেন এক মিনি অস্তাগার। বিশাল র্যাকগুলো সাজানো রয়েছে অগণিত যুদ্ধাস্ত্র। M436 রাইফেল, স্ট্রাইকার, শটগান, MSR, AS50 স্নাইপার রাইফেল, সাথে অগণিত বুলেট। রিচার্ডের চোখ দ্রুত খুঁজে বের করলো তার প্রয়োজনীয় সরঞ্জাম। উদ্দেশ্যকৃত জিনিসটা পাওয়ার সাথে সাথে ছোটের কোণে এক ভয়াল হাসি ফুটে উঠল। নিচ থেকে তুলে নিল একটি ভারী ধাতব বক্স। পরপরই একইভাবে হস্তান্তর হয়ে ছুটে গেল মেঝেতে গঙ্গাতে থাকা তাজওয়ারের কাছে। তাজওয়ার তখনও মেঝেতেই কাতরাচ্ছে। চোখ মুখ দিয়ে অঝরে রক্ত ঝরছে। রিচার্ডের শরীরে ভর করেছে পৈশাচিক আত্মা। রক্ত পিপাসায় পিপাসিত অভ্যন্তর ভয়ঙ্কর হাসি দিয়ে গিয়ে বসল তাজওয়ারের পেটের উপর। গল গল করে রক্ত বের হওয়ার কারণে সামনের কিছুই দেখতে পারছে না তাজওয়ার। পেটের উপর চাপের ফলে আর্তনাদের শব্দ বাড়ে। রিচার্ড খুব ধীরস্থির ভাবে হাত দিয়ে ধুলো ঝেড়ে খুলল বক্সটি। ভেতরে ছিল আরো ভয়ঙ্কর সরঞ্জাম। তীক্ষ্ণ কাঁচি কাঁটাযুক্ত রড, স্টিলের শিক, নানা রকমের ছুরি। প্রতিটি অস্ত্র হিংস্রতার আরেকটি রূপ। রিচার্ডের শান্ত দৃষ্টিতে তাকালো এলিজাবেথের গালের থাবার আঙুলগুলোর দাগগুলোর দিকে। অতঃপর তুলে নিল দুটো শিক। ছুটতে থাকা হাত দুটো শক্ত করে চেপে ধরল রিচার্ড। খুবই অল্প সময়ের মধ্যে বন্ধ হয়ে গেল ছটফটানি। দুহাত দুপাশে মিলিয়ে শিক দিয়ে বিদ্ধ করে দিল মেঝের সাথে। হিংস্রতার প্রভাবে বিড়বিড়িয়ে উঠে পৈশাচিক সাইকো মস্তিষ্ক। এই হাত দিয়ে আঘাত করেছিলি না? রিচার্ড এক মুহূর্তের জন্য দ্বিধা করল না। দু হাতে তুলে নিল চকচকে দুটো কাঁটা চামচ। চোখে এক নিষ্ঠুর দহনের প্রতিশোধের আগুন জ্বলছে। হাত উঁচু করে মাথার উপর তুলল। অতঃপর আঘাতের পূর্বাভাস না দিয়েই অমানবিক শক্তিতে চামচ দুটো সজোরে ঢুকিয়ে দিল তাজওয়ারের চোখের কোচরে। একটি বিকট করুণ চিৎকার কাঁপিয়ে তুলল চারিপাশ। আশেপাশের ঘাস থেকে বন্য প্রাণীগুলো আতঙ্কে ছুটে গেল। তাজওয়ারের শরীর থরথর করে কেঁপে উঠছে। একটু পরপর রিচার্ডের মুখে প্রশান্তিময় হাসির অস্পষ্ট ঝলকানি। চোটের কোণে লুকিয়ে থাকা দানবীয় হাসি আরো স্পষ্ট হলো। বৃদ্ধাঙ্গুলি আর তর্জনী দিয়ে চামচের মাঝখান শক্ত করে চেপে ধরে শুরু করলো ধীর নিখুঁত এক মুচড়ানি। চোখের কোটরের ভেতর থেকে ভোঁতা আর ভিজে চপচপ শব্দ শোনা গেল। হঠাৎই এক বিভৎস হ্যাচকা টানে চামচ দুটো বের করে ফেলল রিচার্ড। তবে সাথে করে মাংস, রক্ত আর কুচকুচে কালো চোখের মনি নিয়েই বেরিয়ে এলো চামচ দুটো। তরল কালো রক্ত চামচ বেয়ে ফোঁটা ফোঁটা করে চুইয়ে চুইয়ে তাজওয়ারের বুকে পড়ছে। রিচার্ড চোখের সামনে মণিগুলো ঘুরিয়ে ফিরিয়ে দেখছে নিস্তব্ধ নিশায়।
মানবিক দুর্বলতার চূড়ান্ত প্রহসন নিজের হাতে ধরে অনুভব করছে। চামচ থেকে গড়িয়ে পড়া কালো তরল রক্ত তার হাতে বেয়ে পড়ছে, কিন্তু চোখে কেবল এক বিজয়ী শিকারীর নিষ্ঠুর জলজলে দৃষ্টি। এবার রিচার্ড বক্সের ভেতর থেকে বের করলো একটা ছোট্ট কুড়োল। এক টানে চিরে ফেললো তাজওয়ারের বুকের পাঞ্জাবির অংশ, উন্মুক্ত করলো সাদা লোমযুক্ত বুক। আশপাশ তোয়াক্কা না করে তীব্র আঘাতে কোপ বসালো বুকের মাঝ বরাবর। গলা থেকে বেপরা চিৎকার বের হতেই থাকে তাজওয়ারের। ফিনকি দিয়ে রক্ত গিয়ে ছিটকে পড়লো রিচার্ডের হিংস্র মুখে। কুড়ালের তীক্ষ্ণ ঘাতে নির্মম খচখচ শব্দের সাথে মাংস ছেঁড়া আর হাড্ডি ভাঙার কর্কর শব্দ ভাসছে আতঙ্কিত বাতাসে। কোপাতে কোপাতে পাঁজরের মাঝখানটা ভাগ করে ফেলল রিচার্ড। ভেতর থেকে সাদা ফ্যানার মতো কি যেন বের হচ্ছে। ওইদিকে শোনা যাচ্ছে গড়গড় বমির শব্দ। এই নৃশংস অপ্রীতিকর দৃশ্য দেখে নিজেকে ধরে রাখতে পারে না এলিজাবেথ। রিচার্ডের ক্ষিপ্ত হয়ে ছুটে গেল এলিজাবেথের কাছে। রক্তে তলিয়ে গিয়েছে রিচার্ডের অবয়ব। রক্ত পিপাসুর মতো ভয়ঙ্কর লাগছে ওকে। রিচার্ডকে এগিয়ে আসতে দেখে হাউ মাউ করে কেঁদে উঠল এলিজাবেথ। কোনো কিছুর পরোয়া করলো না রিচার্ড। এলিজাবেথকে চেপে ওর কামিজের নিচের অংশ ছিঁড়ে ওর চোখ আর হাত পা বেঁধে দিল। সঙ্গে সঙ্গে আবারও ছুটে গেল তাজওয়ারের কাছে। দেহ থেকে প্রাণ টেনে নেওয়ার বর্বর উল্লাসে আগের স্থানে বসে আবারও হাতে তুলে নিল রক্তে চুপচুপে কুড়ালটা, যার ধারালো ফলা এখনো তাজওয়ারের কণ্ঠ নালি আর মাংসের টুকরো বয়ে বেড়াচ্ছে। তুই অজ্ঞান হবি না এলিজাবেথ, তোকে শুনতে হবে এর আর্তনাদ। মেরে ফেলবো তোকে জ্ঞান হারালে। একটা, দুটো, তিনটা, পরপর তিনটে কূপে দফা রফা ইস্তফা ঘটল তাজওয়ারের বুকে। থেমে গেল কোপানোর বিকট শব্দ, মাংস ছিঁড়ার শব্দ, রক্তের গড়গড়ানির শব্দ। নিস্তব্ধতায় ছেয়ে গেল মৃত্যুর পূর্ব নিঃশ্বাসের কর্কশতা। বেজে গেল তাজওয়ার দেওয়ানের মৃত্যু ঘণ্টা। বেদনার কঙ্কটময় মুহূর্ত অতিক্রম করে তাজওয়ারের আত্মা হার মেনে পালিয়ে গেল। ও রিচার্ডের হিংস্রতা একটুও কমে না। মৃত্যুঞ্জয়ের সংকল্পে সংকল্পিত আজ সে মস্তিষ্কে এখনো তোলপাড় ক্রোধে প্রচণ্ড প্রতিশোধের স্পৃহা নীলাভ ক্ষত তৈরি করেছে, যা ভেতরে। রিচার্ড কুড়াল ছুঁড়ে ফেলে নিঃশব্দে ঝাঁপিয়ে পড়ল তাজওয়ারের নিথর দেহের উপর। হাত দুটি বুকের কাটা অংশে চেপে ধরে রাগে গর্জন তুলে এক হ্যাচকায় দুপাশ ছিঁড়ে দিল। ভেতরের ছিঁড়া মাংস, হাড়ের চিরে যাওয়া শব্দ, বাতাস ভারী হয়ে উঠল। রক্তের স্রোতে ভেসে যাচ্ছে চারপাশ। রিচার্ড হাত ঢুকে তাজওয়ারের বুক তন্ন তন্ন করে খুঁজতে লাগলো। পছন্দের জিনিসটা পাওয়ার সঙ্গে সঙ্গে মুহূর্তে টেনে বের করে আনলো তাজওয়ারের কলিজা। লালচে অঙ্গটা হাতে তুলে পিশাচের মতো তাকে রইল রিচার্ড অদ্ভুত ঘোর লাগা দৃষ্টিতে। হাত থেকে রক্ত গড়িয়ে পড়ছে। বিজয় উন্মাদনায় নিথর দেহটাকে ছুঁড়ে ফেলে আবারও আঘাত করতে লাগলো রিচার্ড। আজ সে মৃত্যু নিয়ে খেলায় মেতেছে। বদ্ধ উন্মাদের মতোই আচরণ করছে রিচার্ড। এত কিছু করেও থামছে না ওর পাগলামি। আবারও ছুটে গেল এলিজাবেথের কাছে। এলিজাবেথ চেতনা হারিয়ে সেই কখন, তবুও উন্মাদ ওকে কোলে তুলে নিল রিচার্ড। কোলে করে নিয়ে আসলো ছিন্ন ভিন্ন দেহের পাশে। এরপর গড়ে বসলো এক নিস্তব্ধ বিস্ময়কর কাজ। ঝুলে থাকা পা দুটো রাখলো তাজওয়ারের বুকের কাটা। বুকের রক্তে চুবালো এলিজাবেথের পা দুটো। ওকে কোল থেকে নামিয়ে সিঁড়ির পাশে শুইয়ে দিয়ে আবারও হৃদয়হীন, প্রাণহীন, চোখহীন দেহের কাছে গেল রিচার্ড। কালো শার্টে রক্তের আবরণ দেখা না গেলেও ফোল্ড করা নিচের অংশে শুধু ছোপ ছোপ রক্তের দাগ। রিচার্ড পাগলদের মতো পা ছড়িয়ে মেঝেতে বসে পড়ল, চোখে এক অদ্ভুত উন্মাদনার ছায়া। বক্সটা উল্টে পাল্টে খুঁজে বের করলো সবচেয়ে সরু তীক্ষ্ণ ধারালো ছুরিটা। তারপরও মেঝেতে সেটাকে কিছুক্ষণ ঘষে আরো ধারালো করে নিল, যেন ক্ষতির গভীরতাকে বাড়িয়ে তুলতে পারে। অতঃপর হাতে তুলে নিল তাজওয়ারের তাজা লাল কলিজার পিণ্ডটা। এক হাত থেকে অন্য হাতে ঘুরিয়ে খেলতেই লাগলো। কিছুক্ষণ পরপর খেলা শেষে মেঝেতে ধীরে রেখে এক ভয়ের নকশাই শুরু করলো স্লাইস করা। প্রতিটি টুকরো নিখুঁত রক্ত চুইয়ে মেঝেতে ছড়িয়ে পড়ছে আর ছোটে ফুটে উঠেছে এক নির্মম শান্ত হাসি।
আকস্মাৎ ফার্ম হাউসের চারপাশে গরম হাওয়া আর গাড়ির কর্কশ শব্দ ভেসে এলো। অনেকগুলো ভারী পায়ের ছন্দময় আওয়াজ ধীরে ধীরে স্পষ্ট হতে লাগলো। রিচার্ড থমকে গেল, রক্তে ভেজা মুখ পেছনে ফিরল। ফিরতে তার হিংস্র উন্মত চোখগুলোয় আতঙ্কে ছায়া ফুটে উঠল, যেন তার পৈশাচিক উল্লাসের মাঝেই আকাশ ভেঙে পড়েছে। চারপাশ থেকে ঘিরে আসছে অজানা বিপদের গন্ধ।